যাত্রা শুরু হয় আসলে প্রাক্তনের থেকে। প্রাক্তনকে একটা থ্যাঙ্কস দেওয়া যায় না যে তুমি আমাকে একটা ইন্সপিরেশন দিয়ে গেছো বলে। ডেফিনেটলি আই এম গ্রেটফুল টু হার। ঠান্ডা, রিফ্রেশিং, সুন্দরবন কারো কাছে আসলে ঘোরার জায়গা, কারো কাছে জীবন যুদ্ধের জায়গা। খুবই বিভীষিকাময় একটা অবস্থা। দেখতে সুন্দর, কিন্তু এটার ভিতরে যে কত ভয়ঙ্কর কিছু জিনিস লুকিয়ে আছে এটা আমরা অনেকে জানি না। সোহান ভাইয়া, অনেক গল্প তো শুনি স্ক্রিনে আপনার কাছ থেকে, আজকে আরো গল্প শুনবো নাকি, কি মনে হয়? ইনশাল্লাহ। আসলে সবসময় তো পেছনের গল্পটা ঢেকে আমরা সামনের গল্পটাই বলতাম। তো আজকে আপনার সাথে বসা হলো, খুব ভালো লাগছে। আজকে ইনশাল্লাহ পেছনের গল্পটা শেয়ার করবো, যেটা মানুষ অনেকেই হয়তো জানে না। আচ্ছা, তারপর কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্যস্ততা খুব বেশি মনে হয় না? চলছে, মানে যেটা আসলে যেটা প্যাশনের জন্য করতে হয় এটা নিয়ে বিজি থাকতে হয় আর কি। ঠিক আছে, ওকে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে আছে বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, ট্রাভেল ব্লগার বলবো, ঘুরে ঘুরে অনেক অভিজ্ঞতা নিচ্ছেন এবং আমাদেরকেও দিচ্ছেন আর কে সোহান। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। তারপর হচ্ছে ব্লগিং নিয়ে তো খুব ব্যস্ত সময় পার করছেন। আমি লেটেস্ট আপডেট নিয়ে কথা বলি। 26শে মার্চ দেখলাম যে আপনি একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, স্কাই ড্রাইভিং, এবং সেটা সেনাবাহিনীর সঙ্গে। কেমন ছিল আপনার বাস্তব অভিজ্ঞতা? কিছুটা তো দেখেছি, পেছনের গল্পগুলো যেটা শুনতে চাই আর কি, কেমন ছিল অভিজ্ঞতা? ভালো ছিল। দে আর ভেরি প্রফেশনাল, মানে হাইলি প্রফেশনাল, যেটা আমি আসলে অন্য কোথাও দেখিনি। আর সেনাবাহিনী বা মিলিটারির সাথে কাজ করার একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে তারা প্রফেশনালিজমের বাইরেও অনেক আন্তরিক, এবং তারা যেটা করে আসলে আমার মনে হয় অ্যাজ এ সাধারণ পাবলিক হিসেবে এটা করা আমার দ্বারা পসিবল না। তারা অনেক ভালো এবং অনেক গোছালো, অনেক পাংচুয়াল। সেই ভোরবেলা থেকে তাদের সাথে কাজ করা শুরু হতো একেবারে দুপুর পর্যন্ত। রমজানেও তারা প্র্যাকটিস করতো, রমজানেও অনেক পরিশ্রম করে। এটা আসলে অনেক ইন্সপায়ারিং। আমি সিভিল লাইফে এতটা পাংচুয়াল ছিলাম না, যতটা তাদের সাথে কাজ করতে করতে পাংচুয়াল হয়েছি, ডিসিপ্লিন শিখেছি, নিজের লাইফের মধ্যে একটা চেঞ্জ এসেছে। এটা আসলে আমার লাইফের জন্য একটা লাইফ লেসন বলা যায়। তার মানে কি ব্যাপারটা এমন ছিল যে মানে এই স্কাই ড্রাইভিংয়ের যে কন্টেন্ট আপনি বানিয়েছেন, এটার জন্য আপনাকে দীর্ঘদিন ওনাদের সঙ্গে থেকে ওনাদের মতো লাইফস্টাইল স্টে করতে হয়েছে, ব্যাপারটা এরকম কিছু? দীর্ঘদিন না, কয়েকদিন। আর ওনাদের মতো লাইফস্টাইল লিড করতে হয়নি, বাট ওনাদের সাথে মিশতে হয়েছে, কিছু অ্যাক্টিভিটিতে থাকতে হয়েছে আর কি, কিছু সংখ্যক। এখন ধরেন আমি যদি বলি যে এই সময় এসে আপনাকে যদি আমি স্কাই ড্রাইভিং এর জন্য মানে অফার করে, যে আপনি তো দেখেছেন, আপনি কেন নিজে স্কাই ড্রাইভ করবেন নাকি সাহসী গোলায়নি? না, সাহসে কুলানোর কিছু না। এটা আমার যেহেতু হাইট ফোবিয়া আলহামদুলিল্লাহ নেই, আচ্ছা। তো এটা আমার খুব ফ্যাসিনেটিং একটা জায়গা। এবং ডেফিনেটলি আমি ইনশাল্লাহ জুন জুলাই যাচ্ছি থাইল্যান্ডে কোর্স করার জন্য আর কি, অ্যাডভান্স কোর্স করার জন্য স্কাই ডাইভিংয়ের উপরে। এখান থেকে ইন্সপিরেশনটা পাওয়া আর্মিদের প্যারা কমান্ডার এখান থেকে। এটা যেহেতু একটা মিলিটারি ফোর্স, সো তাদের কিছু ডেফিনেটলি রেস্ট্রিকশনস আছে। আমরা যেহেতু সিভিলিয়ান, তাদের সাথে ডেফিনেটলি করতে পারবো না, বা ডেফিনেটলি কিছু ইন্টারনাল ব্যাপার আছে যেটা আমি জানি না, বা আমি এখানে জানার চেষ্টাও করিনি। আমি জাস্ট জানতে চাইছি স্যার আমি করতে পারবো কি না। বলা হয়েছে যে না, আপনি পারবেন না। সো আমি আর এখানে কিছু জানি, এটা আসলে তাদের ইন্টারনাল ব্যাপার। তো আমি নিজের উদ্যোগে ইনশাল্লাহ থাইল্যান্ডে যাব, থাইল্যান্ডে গিয়ে কোর্স করবো এবং স্কাই ডাইভিংটা শিখে আসবো। এখানে কতদিনের কোর্স এটাতে, বা কেমন খরচ 15 যায়? থেকে 20 দিনের কোর্স, এই 4 থেকে 5 লাখ টাকার মতো খরচ হয়, এবং ফ্লাইট টাইট সব কিছু মিলায় ধরে নিচ্ছি 7 থেকে 8 লাখ টাকা লাগবে। তো ধরুন আপনি থাইল্যান্ডে গিয়ে, এই যে আসলে আমার একটু ব্যাপার আছে, কথার পেটের থেকে কথার প্রশ্ন নিয়ে আসি। আপনি থাইল্যান্ডে গেলেন, স্কাই ড্রাইভিং করলেন বা শিখে আসলেন, ওইটা এসে কি বাংলাদেশে আপনি স্কাই ড্রাইভিং করতে পারবেন? বাংলাদেশে কি এই ধরনের অপশন আছে সেনাবাহিনী ছাড়া? না, সেনাবাহিনীতে সিভিলিয়ান আমি ওভাবে আসলে দেখিনি। বাইরে আসলে এরকম বাংলাদেশে অপরচুনিটি, স্কাই ডাইভিং অপরচুনিটি নাই। ঠিক আছে, আমরা একটু কন্টেন্ট ক্রিয়েশন লাইফে চলে আসি। আর কে সোহানকে আমি দেখি যে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। একটা জিনিস আমার কাছে ব্যতিক্রম মনে হয়, যে সোহানকে আমি দেখি যে অনেকে ব্লগ বানায়, কেমন গেলাম ঘুরলাম, এই এখানে খেয়েছি ঘুরেছি হ্যান করে করে বলে একটা ব্লগ বানিয়ে দেয়। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি ইতিহাসটা, সেখানকার যে মূল গল্পটা বা ওইখানকার যে ভেতরের গল্পটাকে তুলে আনার চেষ্টা করেন আর কি। এই কন্টেন্ট ক্রিয়েশন বা আসলে কোন কনসেপ্ট থেকে মনে হয়েছে যে আমি এরকম কন্টেন্ট বানাবো বা মানুষকে দেখাবো? কিভাবে আসলে যাত্রা শুরু আপনার? যাত্রা শুরু হয় আসলে প্রাক্তনের থেকে। প্রাক্তন একদিন রাতের বেলা আমাকে নেক্সট ডেইলির একটা ভিডিও পাঠিয়ে বললো যে তুমি এরকম তো কন্টেন্ট বানাতে পারো। প্রাক্তন বলতে কি এক্স গার্লফ্রেন্ড? আচ্ছা, ঠিক আছে, আমি আবার ভাবলাম যে প্রাক্তন মনে করার নাম। হ্যাঁ, তখন উই হ্যাড রিলেশন, এবং সম্পর্কটা খুব ভঙ্গুর অবস্থায়, ভেঙে যাবে। যদিও এর পরপরই, তার 1 মাস পরপরই আমাদের সেপারেশনটা হয়ে যায়। সো সেই তখন আমি ফরম্যাটটা দেখলাম, ফরম্যাট দেখার পরে আমি জাস্ট সেভ করে রাখছিলাম।
অত সিরিয়াসলি নেই না, কন্টেন্ট ক্রিয়েশনে আসবে এটা তো আমার মাথায় নেই। কারণ তখন আমি ইউএনডিপিতে চাকরি করি, চাকরি বলতে কন্ট্রাকচুয়াল কনসালটেন্ট হিসেবে জব করি। তো ডকুমেন্টারি বানাই বিভিন্ন এনজিও আইএনজিওর জন্য, বিভিন্ন কর্পোরেটের জন্য ওবিসি বানাই, টিভিসি বানাই। সো এই ধরনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর কারণে আমার একটা মানে হ্যান্ড ছিল, যেটা আমি জানতাম। আর আমি বিউপিতে ম্যাস কমিউনিকেশন জার্নালিজমে পড়ার কারণে সো কন্টেন্ট কীভাবে বানাতে হয়, গল্প কীভাবে ফুটাই তুলতে হয়, ভিডিও কীভাবে বানাতে হয়, এর তো এক্সপার্টিস ছিলই। তো যখন ফাইনালি ব্রেকআপটা হয়ে গেল, দেন আমি একদিন কক্সবাজারে যাই। কক্সবাজারে একটা ওয়ার্কশপ থেকে আমরা চাই হচ্ছে মিনি বান্দরবান নামের একটা জায়গা আছে। আচ্ছা, ওই মিনি বান্দরবানে একটা কন্টেন্ট বানাতে যাই আর কি, ওইটা নিয়ে একটা কন্টেন্ট বানাই মিনি বান্দরবান নিয়ে। সো দেন দেখলাম যে এটা ওভারনাইট ইনস্টাগ্রামে 300K প্লাস ভিউ হয়। আমার কোনো কন্টেন্ট এর আগে আসলে এত ভিউ হয়নি। তো দেখলাম যে না, তাহলে তো ভালো ভিউজ হয়। দেন আরেকটা কন্টেন্ট বানালাম, সেটা হচ্ছিল আপনার পুরান ঢাকার ইফতার নিয়ে, তখন রমজান মাস চলে। তো ওইটাও ওভারনাইট 1 মিলিয়ন ক্রস করে যায়। তো যখন ওভারনাইট 1 মিলিয়ন ক্রস করে যায়, তখন আরেকটু ইন্সপায়ার পাইলাম। তো ইন্সপিরেশন পাওয়ার পরে তখন এরপরে কন্টেন্ট বানালাম সৈয়দপুরকে নিয়ে, আরও বেশি ইন্সপিরেশন পাইলাম, কজ এটাতেও ওভারনাইট 1 মিলিয়ন ক্রস করে যায়। সো এই যে ইন্সপিরেশনগুলো আস্তে আস্তে কাজ করে, এরপরে একটা লম্বা সময় গ্যাপ যায়, কেন ওই যে ব্রেকআপের ধাক্কাটা আসলে কুলাই নিতে পারতেছিলাম না, নিজের মধ্যে স্ট্রেস যেতে থাকে। দেন দেখলাম যে একটা দুটো কন্টেন্টের কারণে আমাকে ট্রাভেল করতে হচ্ছে। তো যখন ট্রাভেল করি তখন আর স্ট্রেস মাথায় আসে না, তখন ওই ট্রাভেলে কনসেন্ট্রেশন করতে হয় বা এদিকটা ভুলে যেতে পারি। তো তখন ফুল টাইম ট্রাভেলে চলে গেলাম, তখন ফুল টাইম কন্টেন্ট বানানো শুরু করলাম আস্তে ধীরেই। তো এরপরে মানুষের ভালোবাসা, ইন্সপিরেশন পেতে পেতে আলহামদুলিল্লাহ আজকে এত দূর। আজকে এত দূরে এসেছেন। কতদিন আগে ঘটনা শুনছিলাম যে এই যে প্রাক্তন যে আপনাকে লিঙ্ক দিয়ে বলে তুমি এমন বানাতে পারো? এটা হচ্ছে 2024-এর দিকে। 24 সালে। এখন তো আর প্রাক্তন নেই। হ্যাঁ, ভাবতাম। তো এখন কি ওই প্রাক্তনকে একটা থ্যাঙ্কস দেওয়া জানা যে তুমি আমাকে একটা ইন্সপিরেশন দিয়ে গেছো বলে? Definitely, I am grateful to her. Definitely, I will thank her. Definitely. যে মানে তুমি চলে গেলেও আমাকে একটা পথ দেখিয়ে দিয়ে গেলে, যেটার জন্য আমার মনটা ভালো আছে নাকি? হ্যাঁ, বাট তারপরেও আসলে এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার হুকুম। ডেফিনেটলি আল্লাহ তাআলা চেয়েছেন। প্রথম যদি কোনো চ্যালেঞ্জিং বা অ্যাডভেঞ্চার কন্টেন্ট বা ব্লগিং ছিল যেটা আপনি গিয়েছেন, সেটা কোনটা আমি বলতে পারি, মানে আমাকে যদি বলার মতো হয়। প্রথম অ্যাডভেঞ্চারের গল্পটা আসলে সুন্দরবনের। সুন্দরবন। হ্যাঁ, অ্যাডভেঞ্চারের গল্প। তো ওইখানে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা ছিল, এটা দাকপের নলিয়ান একটা গ্রাম। আচ্ছা। তখন এটা আমরা ইউএনডিপি থেকে একটা ডকুমেন্টারি শুটের পারপাসে গিয়েছিলাম। আসলে প্রাকৃতিক ব্যাপারগুলো তো আসলে বলে কই আসে না। তো আমরা যেদিন ছিলাম তারপরের দিন থেকে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। তো ওখানে 7 দিন আটকা পড়েছিলাম, ঘূর্ণিঝড় রেমালে আটকা পড়ে থেকে আমরা ওখানে সার্ভাইভ করেছি। ওটা আসলে খুব ইন্টারেস্টিং একটা গল্প, যেটা এখনও আছে কন্টেন্টটা। এই রোমাঞ্চকর বা এই অ্যাডভেঞ্চারাস কন্টেন্ট আমার প্রথম অ্যাডভেঞ্চারাস কন্টেন্ট আমি মনে করি, যেটা আমি লাইফে ফেস করেছিলাম আর কি। তো ওই ঝড় পরবর্তী সুন্দরবনের ভেতরে যাওয়া বা ওখানকার লাইফ কেমন দেখেছিলেন? সুন্দরবনের ভেতরে আমরা জানি ঝড় পরবর্তী আমরা যেই নদীটা ছিল, এই নদীর পাশে আমরা ছিলাম। এই গ্রামটার নাম হচ্ছে নলিয়ান গ্রাম আর কি, দাকপের একটা গ্রাম। তো খুবই বিভীষিকাময় একটা অবস্থা। নাম্বার 1 হচ্ছে ওখানে তো আসলে মিঠা পানি নাই। হ্যাঁ। টিউবওয়েল চাপলেও আপনার লবণ পানিও না, খালি একেবারে ঘোলাটে লবণ পানি, বালু উঠে। তো সেই পানি, সেইখান থেকে সার্ভাইভ করে আসা, মানুষের কষ্ট দেখা, কারো ঘর আছে ঘর নাই, কারো পানিতে ডুবে গেছে, চাল ছিল চালও পানিতে একেবারে নষ্ট হয়ে গেছে। সো এই যে খারাপ সিনারিও, অনেকে কান্না করছে, অনেকের এই সমস্যা ওই সমস্যা, এগুলো দেখে আসতে আসতে খারাপ লাগছিল। বাট তারপরেও কিছু তো আমাদের করার ছিল না। আমি সেখান থেকে যতটুকু পারা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সেখানকার মানুষকে হেল্প করার ট্রাই করেছি, ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিছু বোট গেছে, কিছু স্টিমার গেছে, কিছু ট্রলার গেছে ত্রাণ নিয়ে ঢাকা থেকে। তো এই জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি আমরা কাজ করেছি। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই মানে ভয়ঙ্কর ছিল আর কি। আর এবং কষ্ট লেগেছে মানুষের, সে কষ্ট দেখে। খাবার পানি পর্যন্ত নাই, চিন্তা করেন কি। দেখেন একটা জিনিস কিন্তু মাথায় ব্যাপার দেখেন, যে সুন্দরবন কারো কাছে আসলে ঘোরার জায়গা, কারো কাছে জীবন যুদ্ধের জায়গা। একটা ঠিক না? আপনি গিয়েছেন ঘুরতে, বা আমরা যারা ট্রাভেলার একটু ঘুরতে পছন্দ করি, আমাদের কাছে সুন্দরবন দেখার জায়গা। কিন্তু ওখানে যারা থাকে তারা জানে আসলে সুন্দরবনের জীবন কত কঠিন, তাই না? সুন্দরবন আসলে একটা কথা আছে না, যে বাইরে থেকে দেখে কোনো কিছুকে জাজ করা উচিত না। সুন্দরবন হচ্ছে এরকম। আর এই বিষয়টা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। ব্যাপারটা হচ্ছে দেখতে সুন্দর, কিন্তু এটার ভিতরে যে কত ভয়ঙ্কর কিছু জিনিস লুকিয়ে আছে, এটা আমরা অনেকে জানি না। সুন্দরবনের বাইকটা অনেক গ্রিনারি, অনেক সবুজ, দেখতে সুন্দর লাগে। বাট ভেতরে বাঘের ভয় থাকে, কুমিরের ভয় থাকে, তারপরে আপনার চোরাবালি বা কাদা থাকে, সাপ তো আছেই, সজারু একটা কাটা গেঁথে দিতে পারে। তো এরকম অনেক কিছু ভয়ের ব্যাপার থাকে, যেটা আমরা আসলে ভেতরে না ঢুকলে বলতে পারি না। আমরা হয়তো মাছ ধরতে যাই 3 দিন 4 দিন, আমরা কখনো 1 সপ্তাহের জন্য মাছ ধরতে চলে যাই, মধু সংগ্রহ করতে চলে যাই। এখন যে জায়গায় আমরা মধু সংগ্রহ করতে যাই, সেই জায়গায় কখনো বাঘ এসে অ্যাটাক করতে পারে। সবচেয়ে
বড় যে ভয়ের জায়গাটা সেটা হচ্ছে দস্যু। বনদস্যু যেটাকে বলে। বনদস্যু যেটা বলি, বনদস্যু আসে আবার একটু যখন আপনি বঙ্গোপসাগরের দিকে যাবেন ওখানে আবার বনদস্যুর পাশাপাশি জলদস্যুও আচ্ছা, অ্যাটাক করে। সো আপনি মনে করেন যখন যাবেন তখন দেখছেন যে ছিমছাম নিরাপত্তা সুন্দর ভালো লাগছে, কিন্তু যখন এরকম একদিন দিন থাকবেন বা হচ্ছে ভেতরের দিকে যাবেন তখন হঠাৎ করে আপনাকে যদি দস্যু অ্যাটাক করে, যেটাকে সুন্দরবনের ভাষায় পার্টি বলা হয়, পার্টি যখন অ্যাটাক করবে তখন আসলে আপনার কোনো কিছু করার থাকবে না। পার্টি। পার্টি আচ্ছা, সুন্দরবনের আঞ্চলিক মানুষের ভাষায় পার্টি। তারপরে বাঘকে তারা বলে হচ্ছে মামা। মামা বললেই বুঝলেন এটা হচ্ছে বাঘের। বাঘের তো, সিম্বল। হ্যাঁ, যে জায়গাটায় থাবা থাকবে, পায়ের ছাপ থাকবে, আশেপাশে বুঝেই নেবেন যে এখানে মামা আছে। তারাই বলে নেয় হয় গাছে উঠে যেতে হবে বা নৌকায় উঠে যেতে হবে। তো তখন আমাদেরকে সেফ একটা পজিশন নিয়ে ফেলতে হয়। ওই জায়গায় যদি আমরা দেখি যে এখানে থাবা আছে, যেটাকে আমরা পাকমার্ক বলে থাকি, তো পাকমার্ক যদি থাকে ওই জায়গা থেকে আমরা ইনস্ট্যান্ট সরে যাই, সরে গিয়ে একটা সেফ পজিশন নিয়ে নিই। বাস বুঝে নিতে হবে ওখানে মামা আছে বা মামার চলাচল আছে। আরেকটা জিনিস হচ্ছে যেই জায়গাটায় হরিণ থাকবে বুঝে নিতে হবে তার কিছু একটা আশেপাশে হয়তো বা মামার মুভমেন্ট আছে। যেখানেই হরিণ সেইখানেই বাঘ, যেখানেই বাঘ সেটার আশেপাশে হয়তো হরিণ। বাঘের প্রিয় খাবার হচ্ছে হরিণ, হরিণের মাংস। আচ্ছা, সো এটা একটা কিছু কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর হলেও কি আপনি যে এতদিন ছিলেন ওখানে আপনার কাছে কোনো মানবিক গল্প ছিল বা কিছু দেখেছেন, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় আমাদের সঙ্গে, যেটা হয়তো আপনি কোথাও বলেননি? এটা মনে করেন প্রায়ই দেখা যায়। যেমন মনে করেন কাউকে বাঘে ধরেছে, ওই বাঘের ধরার ফ্যামিলিটা তো যখন তাকে আক্রমণ করেছে, যে মারা গেছে সেটা তো শেষ। বা যাকে কুমির ধরে, কিছুদিন আগে আমরা যখন সুন্দরবন থেকে আসি তার আগে এইটা নিউজ আসলে পুরো ভাইরাল হয়ে যায়। আমি ওনার নামটা ভুলে গেছি, একজন হিন্দু, উনি কাঁকড়া শিকার করতেন আর কি। সো কাঁকড়া শিকার করতে সুন্দরবনে গিয়েছিলেন। সুন্দরবন থেকে বের হওয়ার পথে করমজলের ঠিক একটু আগে একটা কুমির তাকে ধরে ফেলে, কাদার মধ্যে ধরে ফেলে। মূলত তারা তিনজনই উপরে উঠছিলেন, নৌকা থেকে উপরে ওঠার সময় নিচে যে কুমির আছে এটা তাই আসলে টের পাওয়া যায় না। কুমির ঘাপটে মেরে বসে থাকে, চুপচাপ নিরিবিলি বসে থাকে এবং বোঝা যায় না, তার মুভমেন্ট অনেক স্লো হয়। সো ওই কাদা থেকে উঠে যে তাকে ধরে ফেলছে, সামনে দুইজনও ওইভাবে টের পায়নি। যখন চিল্লাচিল্লি শুরু করছে তখন টের পাইছে। এই যে তাকে নিয়ে গেল এবং কুমির টেনে নিয়ে গিয়ে পানিতে মেরে ফেলেছে এবং অনেকক্ষণ পরে তার লাশটা ভেসে ওঠে, এই যে মানুষটা মারা গেল, এরকম ইনসিডেন্ট কিন্তু প্রতিনিয়ত হয়, প্রতি বছরই কন্টিনিউ হয়। কিন্তু এই গল্পটাগুলো মানুষ জানে না। মানুষ দেখে যে আমরা কাঁকড়া পাচ্ছি, কাঁকড়া খাচ্ছি, সুন্দরবনে কাঁকড়া। মানুষ দেখে যে মধু পাচ্ছি, সুন্দরবনে মধু আমরা খাচ্ছি, সুন্দরবনে কাঠ পাচ্ছি, সুন্দরবনে মাছ পাচ্ছি। কিন্তু এই যে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে, এই যে কাঠ সংগ্রহ করতে গিয়ে মধু সংগ্রহ করে যে বাঘের মুখে পড়ে, এই গল্পগুলো কিন্তু মানুষ জানে না। ইনফ্যাক্ট মিডিয়াও সেভাবে হাইলাইট করে না। মিডিয়া দেখে যে আরে এই ধরনের গল্প তো খাবে না, আমার কভার করার কী দরকার। বাট উচিত এই মানুষের গল্পগুলো তুলে ধরা। আপনি ফ্রেশ মধু পাচ্ছেন, ফ্রেশ মাছ পাচ্ছেন, কাঠ পাচ্ছেন, কাঁকড়া পাচ্ছেন, যে কাঁকড়াগুলো তাদের লাইফের বিনিময়ে আসছে, এই গল্পগুলো আসলে মানুষের জানা উচিত, তুলে ধরা উচিত। আমরা কাছ থেকে দেখে আসছি, বাট মানুষ আসলে সেভাবে জানতে পারছে না। তার মানে হচ্ছে যে একটা প্রবাদ আছে না, যে জলে কুমির ডাঙায় বাঘ। সুন্দরবনে যদি আপনি যান তাহলে আপনাকে শুধু বাঘ আর কুমিরের ভয় না, জলদস্যু, বনদস্যু, মৌমাছি, মানে সব ধরনের কিছু মাথা নিয়ে যেতে হবে আর কি। এই যে একটু আগে পার্টির কথা বললেন না, মানে বনদস্যু বা জলদস্যুর কথা, তাদের কারো দেখা পেয়েছিলেন নাকি, বা কানেকশন বা কিছু হয়েছে, বা তাদের আক্রমণের শিকার কারোর সঙ্গে কথাবার্তা হয়েছিল আপনাদের? হ্যাঁ, এরকম অনেকের সাথে কথা হয়েছে, যেভাবে তারা বেঁচে ফিরেছে। এবং তাদের সম্মুখীন যদি বলি, মানে ফেস টু ফেস আসলে তো দেখা সম্ভব না, দেখা মানে তো তাদের হাতে পড়েই গেলাম। যেটা হয়েছে, আমরা একবার কয়রা দিয়ে ঢুকেছি, এটা হচ্ছে 6 নম্বর কয়রা বা 7 নম্বর কয়রা দিয়ে আমরা ঢুকেছি সুন্দরবন হয়ে। তো যেই খাল দিয়ে যাচ্ছি সেই খালের একটু পার হতেই হঠাৎ করে এক মহিলা বের হচ্ছে। একটা মহিলা বের হচ্ছে বললে, ভাই বেশি ভিতরে ওইদিকে যায় না, ওইদিকে পার্টির নৌকার আওয়াজ শুনতে পারছি, মানে তাদের বোঝা যায়। তো আমরা তাড়াতাড়ি বের হয়ে আসতেছি, তো খালের মুখেই আবার 2টা নৌকা আসতেছে। তো আমাদের সাথে ছিল মুন্ডা সম্প্রদায়। মুন্ডা এটা একটা আদিবাসী সম্প্রদায়, সুন্দরবনের গহীনে যারা বসবাস করে আর কি। এই আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আমরা গিয়েছিলাম। তো তখন ওরা ওদের ভাষায় বলছে যে কিছু একটা বলছে, যেটা মিনিংটা ছিল এরকম যে দুজন কেন, আরও 2জন কোথায়, নৌকা ছিল 2টা, মানে 4জন ছিল, 2জন। তো ওদের ভাষায় ওরা বলছে যে 6 লাখ না দিলে ছাড়বে না। আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস 3 লাখ করে ওরা 4জন ছিল, 4জনের মধ্যে 2জনকে ফেরত পাঠাইছে, 2জনকে তারা রেখে দিছে এবং এই 2জনকে রেখে দিয়ে বলছে এই 2জনকে মুক্তিপণ দিয়ে তারপরে পাঠাতে। দ্যাট মিনস 3 লাখ 6 লাখ হলে তারা তাদের 2জনকে ছাড়বে, আদারওয়াইজ ছাড়বে না। সো এই আর কি, মানে আমরা যদি আরেকটু আগে যেতাম আমরা হয়তো আপনিও পার্টির সম্মুখীন হয়ে যেতেন। আচ্ছা ঠিক আছে, গল্পগুলো আরো শুনবো, কিন্তু একটু আগে একটা কথা বলছিলেন যে আপনার সঙ্গে একটা জায়গায় আমি ভালো মিল পেয়েছি। আপনি বলছিলেন না যে আপনি জার্নালিজম স্টুডেন্ট, সো আপনি কন্টেন্ট যখন বানান আপনার ওই জায়গায় হিস্টোরিটা কীভাবে তুলে আনা যায় সেটা আপনার মাথায় কাজ করে। এই সেম প্রশ্ন আমি আরেকজন থেকে উত্তরটা পেয়েছিলাম।
সেটা হচ্ছে সালাউদ্দিন সুমন ভাই। উনিও তো জার্নালিজমের, ওনাকে আমি বলছিলাম যে আপনার কাছে আমার কাছে মনে হয় যে আপনি গল্পটা একটু ভেতর থেকে আনছেন, কিন্তু আমি তো জার্নালিজম নিয়ে কাজ করছি, দ্যাটস আমার কাছে মনে হয় যেন মানুষ যেটা জানতে চায় সেটা সেখানে হাত দেওয়া উচিত। খেলাম, ঘুরলাম, খেয়ে চলে আসলাম, দিস ইজ নট এ কন্টেন্ট। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে আসতে চাই, সেন্ট মার্টিনে মেবি আপনি একটা ব্যতিক্রমধর্মী ট্রাভেল করেছিলেন, সেটা হচ্ছে রাতের বেলা আপনি স্কুবা ড্রাইভিং করেছেন। সে আপনি স্কুবা ড্রাইভিং দেখেছে, কিন্তু এর বাইরের গল্প শুনতে চাই। এই প্ল্যানিং আসলো কিভাবে বা কি হয়েছে? এটা আসলে হুটহাট একটা প্ল্যান, এটা কোনো প্রি প্ল্যান ছিল না। সাধারণত আমার কন্টেন্টগুলোতে স্ক্রিপ্ট থাকে। এই যে আপনি একটু আগে বলছিলেন যে আমরা জার্নালিজম স্টুডেন্টরা কন্টেন্ট ক্রিয়েশন বা হচ্ছে ডকুমেন্টারি মেকিংয়ে কেন একটু তুলনামূলক ভালো করতে পারি বা মাশাআল্লাহ ভালো কাজ করতে পারি, এটা কারণটা হচ্ছে আমাদের একাডেমিক যে নলেজটা। মনে করেন আমাদের তো আসলে একটা কোর্সই থাকে যে নিউজ রাইটিং বা হচ্ছে নিউজ কীভাবে প্রিপেয়ার করতে হয়, বানাতে হয়। সেখানে একটা ফর্মুলা শেখায় না, 5W1H, 5 ওয়াইফ 1 হাজব্যান্ড। 5W1H এর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে কি কবে, কোথায়, কেন, কিভাবে, কি হলো, ইনফরমেশনগুলো আমরা ট্রাই করি ইনক্লুড করি। এবং আমাদের আরেকটা জিনিস শেখানো পিরামিড ফর্মুলা। পিরামিড ফর্মুলাটা কি, যে আপনি যে পিক ইনফরমেশনটা সেটা সবার প্রথমে দিবেন, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েশন হুক বলে থাকি। সো আমরা যেটা করি, কন্টেন্ট ক্রিয়েশন করার আগে স্ক্রিপ্টিংটা করে ফেলি। সো ডেফিনেটলি এটা আমি জার্নালিজম স্টুডেন্ট হওয়ার কারণে আমার এটা অ্যাডভান্টেজ আছে যে আমি আগেই শিখে এসেছি। সো যারা অ্যাকচুয়ালি জার্নালিজমে পড়তে চান আপনারা ডেফিনেটলি জার্নালিজমে যেতে পারেন, বিকজ তানভীর ভাই আছে, আমি আছি, আমরা ডেফিনেটলি এটার আপনাদের যদি ইন্সপিরেশন হয়ে থাকি। কেননা এটা এখনও বাংলাদেশে এই সাবজেক্টটা আসলে অনেক, আমি বলবো আন্ডাররেটেড। মানুষ এখন আসতে চায় না, ভাবে যে জার্নালিজম পড়ে কী করবো, কী হবে। হ্যাঁ, সো তাদের কাছে আমি বলতে চাই, এই মেসেজটা দিতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, তো আমাদের এটার স্ক্রিপ্টিং ছিল না, স্কুবা ডাইভিংয়ের স্ক্রিপ্টিংটা ছিল না। তো আমরা যেটা করেছি, সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত আমরা ছেড়াদ্বীপের দিকে ছিলাম। ছেড়াদ্বীপের দিকে গিয়ে আমরা একটু স্নরকেলিং করেছি, ওখানে ডাইভিং করেছি, ডাইভিং করে ফিরছি। তো ফেরার পথে যে ওখানকে ডাইভ মাস্টার আছেন আসাদ ভাই, তো আসাদ ভাই বললো, শোন ভাই আজকে চলেন রাতে ডাইভ করে আপনাকে। আমি তো বলছি, ভাই রাতের বেলা তো সমুদ্র দেখতেই ভয় লাগে, এখানে আবার ডাইভ করা যায় নাকি, কীভাবে সম্ভব? আবার সমুদ্রের কারেন্টের একটা ব্যাপার সেবা, আপনার ঢেউ দেখেন, ঢেউ আসে আবার চলে যায়, নিচে কারেন্ট থাকে, মানে স্রোত থাকে অনেক বেশি। সো এই স্রোত আপনাকে টেনে নিয়ে যেতে পারে, যেটা আসলে উপর থেকে আমরা বুঝতে পারি না। ভাই কারেন্টের ব্যাপার, আমি ভয় পাচ্ছিলাম। বলে, আরে ভয় পায়েন না, আপনি যদি ভয় পান তাহলে কন্টেন্ট বানাবে কে বাংলাদেশে? কেন বাংলাদেশে কেউ আর কেউ নাইট ডাইভ করেনি? বললো না ভাই, বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকম করেনি। তো যদি আপনি করতে পারেন, দ্যাট উইল বি দ্য ফার্স্ট ওয়ান। আমি চ্যালেঞ্জটা নিতে ইচ্ছুক, কেননা এর আগেও আমি বাংলাদেশ আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটার প্যারাগ্লাইডিংটা করেনি। এর আগে আমি মানিকগঞ্জে প্যারাগ্লাইডিং করেছি, এখন তো প্যারাসেইলিং হচ্ছে কক্সবাজারে একটা স্পিড বোর্ডের সাথে বেঁধে। আমি একবার করেছিলাম র্যাপেলিং নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, ওই যে একদম ঝর্ণার উপর থেকে। হ্যাঁ, র্যাপেলিং আমরা র্যাপলিং করেছি, আমরা সীতাকুণ্ডে করেছি, 350 ফিট উপর থেকে পুরো পাহাড় থেকে আমরা র্যাপলিং, খোলা পাহাড়, এরকম অনেক রেকর্ড আলহামদুলিল্লাহ আমার আছে। সো আমরা মানিকগঞ্জে প্যারাশুট নিয়ে হচ্ছে আমরা প্যারাগ্লাইডিংটা করি, পুরো ছেড়ে দিয়ে আমরা আকাশে উড়ে তারপর লাইডিং, ওটাও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফার্স্ট টাইম ছিল। তো এই রেকর্ডটা করার জন্য মেন্টালি রেডি হই আর কি। তখন 12টা বাজবে এরকম 11টার কাছাকাছি বা 12টার কাছাকাছি এরকম একটা সময় আমরা রেডি হয়ে যাই। ঠান্ডাও লাগছিল, কারণ সারাদিন সমুদ্রের নিচে। তারপরেও স্যুট পরে নিলাম যে না, এই কাজটা আমাকে করতে হবে, যতই ভয় পাই। এক্সপিরিয়েন্স মিস দেওয়া যাবে রাতের বেলা সমুদ্রটা আসলে দেখতেই ভয় লাগে, এত বড় বড় ঢেউ। আপনারা যদি কক্সবাজারে গিয়ে থাকেন দেখেন যে কত ভয়ানক লাগে এবং সুন্দর লাগে। তো সেই জায়গায় শব্দটা আরো ভয়াবহ থাকে, শব্দ শুনে আসলে বেশি ভয় লাগে যে এই শব্দের মধ্যে কিভাবে ডাইভ করব। তো তারপরে আমি বলছি, ভাই আমি যাব, সমস্যা নাই, আই উইল টেক দ্য চ্যালেঞ্জ। পরে গেলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে নেমে গেছি এবং দ্যাট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আসলে এটা বলার মতো না, ভয়ে বুক ধুকধুক করতেছিল। রাতের বেলা আসলে পৃথিবীটা আমরা দেখছি, পাহাড় দেখছি, পৃথিবীর জগৎ দেখছি, শহর দেখছি, গ্রাম দেখছি, কিন্তু রাতের বেলা পানির নিচের জগৎটা আসলে কেমন হয়, এটা যদি ওভাবে নিজের চোখে না দেখলাম বলা যেত না। তো আলহামদুলিল্লাহ আপনার চোখে আমরাও দেখেছি। কতক্ষণ ছিলেন? আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। 1 ঘন্টা? 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টা। তখন আমরা যখন উঠি তখন 12টা 12:30 বাজে, মধ্যরাত তখন। তা আসলে এটা যদি সন্ধ্যাবেলা হতো তাও মারা যেত, যদি রাতের প্রথম ধাপটায় করে এসেছি। অত রাতে আসলে তার উপর যাওয়া, এটা আসলে বেশি। এবং ওই সময় মানুষ নিরিবিলি, আল্লাহ মাফ করুক, বিপদ হলে যে আমাকে কেউ হেল্প করবে, রাতে মানে সাগরের নিচে হারিয়ে গেলে যে খুঁজে বের করাটা কিন্তু টাফ একটা ব্যাপার, খুব টাফ ব্যাপার। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে রাতের বেলা গেলেন বা পানির নিচে ছিলেন, 1 ঘন্টা ছিলেন, ওই মোমেন্টটাতে কখনো কি একবার আপনার মনে হয়েছিল হয়তো বা আমি এখানে শেষ হয়ে যেতে পারি? মনে হচ্ছিল, কিছু জায়গায় মনে হচ্ছিল, কারণ স্রোত, কারেন্টে যে বিষয়টা বললাম, কারেন্ট বারবার টেনে নিয়ে যেতে চাচ্ছিল। বাট তারপরও আমার সাথে একজন আলহামদুলিল্লাহ এক্সপার্ট মানুষ ছিল, তো উনি বারবার আমাকে টেনে আনছিলেন। তারপরে কিছু কিছু অ্যানিমালস যাদেরকে আমরা শ্যুট করার আগেই দেখলাম যে আমাদের ক্যামেরা, মনে করেন আমি এদিকে শ্যুট করছি,
পৃথিবীতে তো বা এখানে বাতাসের মধ্যে যেটা কি হয়, আমরা ইনস্ট্যান্ট মুভ করতে পারি, এইদিকে চাইলাম সরে গেলাম, এদিকে চাইলাম তাকাইলাম। ওখানে ভাই মুভ করতে আপনাকে একটা লম্বা একটু সময় সময় লাগে, লাগে, slowly। কারণ পানির কারেন্ট, তারপর পানির অনেক যেই ঘনত্বটা আছে এটাকে অতিক্রম করে আপনাকে মুভ করতে হয়, ক্যামেরাটা সরাতে হয়। ওই সরাতে সরাতে বডি সরানোর আগে দেখা যায় ওই বড় মাছ বা কোনো একটা স্পেসিস আপনাকে ধাক্কা দিয়ে বা বাড়ি দিয়ে পানি ঘোলা করে চলে গেছে গা। সো ওই ভয়টা লাগছিল যে হঠাৎ করে কিসে বাড়ি দিচ্ছে, কিছু একটা ধাক্কা আমি অনুভব করতে পারতেছি, এই মাছের লেজের বাড়িটা আসলে কোন মাছ এটা দেখার আগে মাছ সরে যাচ্ছে। সো এরকম কিছু ভয় ছিল এবং মনে হচ্ছিল যে আরেকটা ছিল এয়ার প্রেশার। যত আমরা গভীরে যাচ্ছিলাম পানি একটা এখন যেরকম আমরা বাতাসে আছি, বাতাস কিন্তু একটা ধাক্কা দিচ্ছে বলে আপনার বাতাস কিন্তু অটোমেটিক নাক দিয়ে যাচ্ছে এবং ভেতরে যাচ্ছে, ফুসফুস পর্যন্ত যাচ্ছে, নাহলে কিন্তু বাস এমনি এমনি যাবে না। সো ওখানে পানির একটা প্রেশার আছে, পানি ট্রাই করে আপনার নাক মুখ দিয়ে ঢুকে যাওয়ার, কান দিয়ে ঢুকে যাওয়ার, কানে যেহেতু আমাদের কোনো প্রোটেকশন নাই, সো কান প্রেশার দিতে থাকে পানি দুই দিক থেকে, সো মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে এরকম। তো ওটা ইনস্ট্যান্ট অবশ্যই আমাদেরকে এরকম একটা সিস্টেম আছে, আমরা এটাকে ট্যাকেল দিই, এরকম অনেক কিছু আসলে ভয়। এবং এই কানের প্রেশারটা না আপনি যদি কোনো হাইরাস বিল্ডিং উঠে তাহলেও পাওয়া যায়। যখন আপনি 50-60 তলা বিল্ডিং উপর উঠবেন, আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম, তো আমি যখন 35 তলায় উঠছিলাম, যতই আমার লিফট উপরে যাচ্ছিল আমার কানটা মনে হচ্ছে চাপ ছিল। ইভেন যারা বাই এয়ারে সবসময় ভ্রমণ করে তারা এটা ভালো অভিজ্ঞতা পারে যে আসলে বাতাসের প্রেশারটাও কেমন হয় আর কি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমি এখন যেটা নিয়ে কথা বলতে চাই, আপনি পাহাড়ে গিয়েছেন, জঙ্গলে গিয়েছেন, আপনি এই যে পানির নিচে গিয়েছেন, অর্থাৎ আকাশ থেকে পাতাল সবই মোটামুটি আপনার ঘোরাঘুরি হয়ে গেছে। এর মধ্যে অনেকে আমাকে বলে, আমি কয়েকটি ইন্টারভিউতে বলছি যে অনেকে ট্রাভেলার বলেছেন যে তারা যখন পাহাড়ে যান, রাতে থাকেন, ক্যাম্প করেন, অনেকে বলেন যে আমরা কিছু অদ্ভুত শব্দ বা একটু অন্য কিছু একটা অনুভব করেছি বা দেখেছি। এমন কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে? এটা খুবই হয়, এটা আসলে এক্সেপশনাল কোনো কিছু না, এটা কমন। পাহাড়ে যখন আমরা একটু গভীর পাহাড়ের দিকে যাই, হ্যাঁ, মনে করেন লামা থেকে আরেকটু অনেক ভেতরের দিকে যদি চলে যাই, তখন এই জিনিসগুলো বেশি দেখা যায়। যেমন আমরা একবার রাত 11:30-12টার দিকে একটা ঝিরি ধরে মাছ ধরতে গেছিলাম, মানে খাওয়ার কিছু নাই, ঝিরি ভরসা, কাঁকড়া মাছ ধরে খেতে হবে। তো তখন ঝিরি ঘন্টাখানে যখন ক্রস করলাম পাড়া থেকে, কি ধরনের যেন অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমি ভাবছিলাম যে ভাই এটা কোনো ভাল্লুক টাল্লুক হবে কি না, তখন ওরা বললো হ্যাঁ কালো ভাল্লুক আছে, বাট এটা কালো ভাল্লুকের সাউন্ড না। পরে ইনস্ট্যান্ট আমরা লাইট টাইট অফ করে দিয়ে একটা বাঁশের ঝোপের নিচে চুপচাপ বসেছিলাম। পরে যখন 10-15 মিনিট পরে সাউন্ড অফ হয়ে গেল এবং সাউন্ডটা আস্তে আস্তে দূরে সরে গেল, তারপরে আমরা বের হয়ে আসি এবং পরে মাছ টাছ ধরে ফিরে আসি। তো এরকম আসলে ইনসিডেন্ট যায়। আর প্লাস মাঝে মাঝে মানুষের পায়ের শব্দ, অনেক রাতেও দেখা যায় ঝোপের পাশ দিয়ে কোথাও যখন আমরা জায়গা পাই না, কোনো একটা বাঁশের উপরে বা হচ্ছে গাছের উপরে আমাদের একটু এরকম বসার বা শোয়ার ব্যবস্থা করে রাতে থেকে যায়, তখন আমরা দেখতে পাই গাছের নিচ দিয়ে কিছু একটা যাচ্ছে বা আওয়াজ শুনতে পারি, হয়তো সাপ যাচ্ছে বা কোনো একটা বন্য হরিণ যাচ্ছে বা ভাল্লুক যাচ্ছে, এরকম শব্দ শোনা যায়। কিন্তু অশরীরী যে ব্যাপারটা, এরকম ইনসিডেন্ট যে অনেক কিছু আছে, নাই যে এরকম না। মনে করেন কোনো কথার কথা, এরকম একটা ইনসিডেন্ট, একজন ওয়াশরুমে গেছে, সে ওয়াশরুম থেকে আসার মানে ওয়াশরুমে চলে গেছে, আমি জানি যে সে ওয়াশরুমে গেছে, কিন্তু হঠাৎ করে সে এসে আমাকে বলছে ভাই বাম পাশের রাস্তাটা বেশি সোজা, চলেন আমরা বাম পাশ দিয়ে আগাই। একটু আগানোর পরে আমি তার সাথে কমিউনিকেট করার ট্রাই করতেছি, বাট যেভাবে আমি কমিউনিকেট করার ট্রাই করতেছি, সে আমাকে ওইভাবে নর্মালি কমিউনিকেট করতেছে না। আচ্ছা, ইনস্ট্যান্ট পকেট থেকে গ্যাস লাইটটা অন করে যখন বললাম যে ভাই এই পাশে আলোটা এইভাবে বলে, মানে ইনস্ট্যান্ট খুঁজে পাচ্ছি না, আমি বুঝলাম যে হ্যাঁ একটা খপ্পরে পড়ছিলাম। পাহাড়ে এরকম আসলে অনেক অশরীরে অনেক কিছু থাকতে পারে। এটা আসলে মানুষ মনে করে যে হ্যালুসিনেশন, আসলে এটা হ্যালুসিনেশন নাকি আমাদের ধর্মীয় যে জিনের কথা বলা আছে, প্যারানর্মাল সামথিং, এটা আসলে আমার জানা নেই, বাট এরকম ফেস করতে হয় পাহাড়ে। আপনার অভিজ্ঞতা আছে? এরকমও হয়, এরকম পাহাড়ে হয়। এটা আসলে আপনি হ্যালুসিনেশনের যে বিষয়টা বললেন, এটা হতেই পারে, কেননা আমরা সারাদিন ট্রেকিং করি, অনেক লম্বা সময় ট্রেকিং করার পরে যখন শরীর পা সবকিছু ক্লান্ত হয়ে যায়, মনও তো ক্লান্ত, তখন আসলে উল্টাপাল্টা কোনো কিছু দেখা, এটা অ্যাবনর্মাল কোনো কিছু না, নর্মাল যে আসলে উল্টাপাল্টা কোনো কিছু আমরা দেখতেই পারি যে সামনে একজন সাদা শাড়ি পরে বসে আছে, সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা হতেই পারে পাহাড়ের মধ্যে, আসলে অ্যাবনর্মাল কোনো কিছুই না। মানে টুকটাক পাহাড়ে গেলে এটাই তো চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার, তাই না? এটাই তো একটা মজা। যারা আসলে 2-1 দিন ট্রেকিং করে তারা এটা নাও ফেস করতে পারে, কিন্তু আমরা যখন 4 দিন 5 দিনের জন্য ট্রেকে চলে যাই, তখন এটা আমাদের কমন মনেই হয় এবং আমরা এর জন্য মেন্টালি রেডি থাকি, যেরকম কিছু একটা ঘটতেই পারে এবং ইনস্ট্যান্ট যেন নাড়া দিয়ে জিনিসটাকে ঠিক করতে পারে। না, আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আমার একবার 4-5 দিন 6 দিনের জন্য একটু পাহাড়ে গিয়ে ঘুরে আসা দরকার। আমার আবার প্যারানর্মাল ব্যাপারগুলোর প্রতি খুব ইন্টারেস্ট বেশি আর কি। আমি হান্টিং নিয়ে কিন্তু কাজ করেছি, জানি না আপনি দেখেছেন কিনা।